আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য পিছুটান পর্ব ৫। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে দেখি। তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল ছেলেটার হাত থেকে। আমতা আমতা করে বলল, কিছু হয়নি। হাত নিয়ে পৃথার মোড়ামুড়িতে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, আর নিজের হাত টানাটানি করল না। তুর্য কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙ্গুলটা। অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতে আবার হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বাক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাতটা দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামান্য একটু তো কেটেছে, বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছে মেয়েটা। এইটুকু কাটার আবার কি ওষুধ লাগাবে? তাছাড়া এইসব ওষুধ পথ্যের পুরো বিপরীত চলাচল পৃথার। ওই ওষুধ নামক পদার্থ দুই চোখে সহ্য করতে পারে না। তার উপর ওই ওষুধ কাটা স্থানে লাগলে জ্বলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গিলে বলল, এসবের আবার কি প্রয়োজন? এইটুকু তো কেটেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অতঃপর নিজের থেকেই মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বাক্স থেকে ঔষধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নেব। ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দায়িত্বে পৃথার হাতে ঔষধ লাগাতে শুরু করলো। সাথে সাথে হাত জ্বলে উঠল মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধরি তুলে বলল, আহ, লাগছে তো। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ঔষধ লাগানো বন্ধ। চোখে তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রাঙ্গা নরম কোমল উষ্টজোড়া কাঁপছে তিরতিরিয়ে। পৃথার ব্যথায় যেন ব্যথা পাচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলছে ক্রমশ। তুর্য আর ভাবল না। নিজের ব্যগ্রতা নিয়ে উষ্ট গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আখিদয় মেলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে সে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিঃসৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শিরদাঁড়া বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্তস্রোত। এই কেমন অনুভূতি, এই কেমন ভালো লাগা। হৃদয়টা যেন প্রশান্তি ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখের পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরুষ এসে উকি দিল রান্নাঘরের দরজায়। মিহি কণ্ঠে ডাকলো, স্যার। আরুষের ডাক ধ্যান ভাঙল পৃথা আর তুর্য উভয়েরই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থার আরুষকে এভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, আসার আর সময় পেলি না বেয়াদব। ঢোক গেল আরুষ। আমতা আমতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসেও পারলাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হাতে হতে পারে আরও সত্যি কোনো জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুর্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার রুমে অপেক্ষা কর, আসছি আমি। রুমে যেতে হবে না স্যার, এখানেই বলছি। তুর্যের কপালে ভাঁজ আরও গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা? তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুর্য প্রশ্ন করলো, কি কথা? এলোমেলো দৃষ্টি ফেলালো আরুষ। আগ্রহী কণ্ঠে বলল, স্যার, আমার খাবারটাও কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে খেয়ে নিব? তুর্যের মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এটা আরুষের জরুরি কথা? বইয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, তার মধ্যে এই অদ্ভুত জরুরি কথা বলতে এসেছে বেয়াদবটা। তুর্য ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সে খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে। দাঁতে দাঁত চেপে বলল, তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মীর জাফরের বংশধর। আরুষ দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ ধরল। বোকা বোকা কণ্ঠে বলল, 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব না? তুর্যের ক্রোধ এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না। কিন্তু ছেলেটা তার সম্মুখে এলেই কেমন বোকা বোকা কথা বলে। তুর্য চেঁচিয়ে উঠল। ধমকে সুরে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ আহাম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুর্যের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুর্যের ফ্ল্যাট থেকে।
তুর্য এই মুহূর্তে যে পরিমাণে রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়েও খেয়ে ফেলতে পারে। যান বাঁচানো ফরজ, আগে নিজের প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছি এতটুকুই যথেষ্ট। সবসময় তাকে শুধু মীর জাফরের বংশধর, মীর জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মীর জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে ব্যাগরা দিয়ে এসেছে। আহ, এতদিন পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে। আরুষ চলে যেতেই তুর্য আবার আগের রূপে ফিরে এলো, তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বউয়ের হাত কাটলো, আজ সে সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল। হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চাইছো নাকি? তুর্যের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা, শুধুমাত্র উকি ঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্যর রান্না কাজ সামলাতে সামলাতেই পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো, আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমার প্রিয় খাবারের রান্না শিখে আপনার প্রিয় খাবারের রান্না শিখিয়ে আমার কাজ কি? তুর্য ঠোঁট কামড়ে হাসলো। পৃথার পানে একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে? তোমার হাতের রান্নার খাওয়ার জন্য জিহ্বা আমার উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই উতলাই হবে শুধু খেতে, আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি, পৃথার কথার জবাব না আর কিছুটা সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেটে নিয়ে রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল। উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে। পৃথা নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্যের রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনও রান্না জানে না, অথচ একটা ছেলে হয়ে তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবেই। পৃথা দেরি করলো না, ঝটপট হাত লাগালো বিরিয়ানিতে। এক লোকমা মুখে দিতে চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন, জানা ছিল না তো। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী। তুর্য হতাশায় নিঃশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল, কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। কখন সে এই বাড়িতে এসেছিল। নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউ, নাকি দিয়েছে কিন্তু সে টের পায়নি। পৃথার চিন্তা হলো, এতক্ষণ সে বাড়ির বাহিরে, বাবা ভাইয়ারা যদি আবার বকাবকি করে। মেয়েটার কোনো রকমের নাকে মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো। হাত ধুয়ে তড়িঘড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন। কথাটা বলে ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা তৎক্ষণে বসার কক্ষের সোফায় থেকে ব্যাগটা তুলে কাঁধে ঝুলেছিল। তুর্য উষ্ট ফাঁকা করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরলো দরজার দিকে, তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো। পিছু ফিরে আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নিবেন। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে আর এক সেকেন্ডের জন্য দাঁড়ালো না পৃথা, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তুর্যের উষ্ঠে হাসি ফুটে এলো। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে এর থেকে বেশি আর কি চাই। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়। আকাশের সূর্যটা হেলে পড়েছে এক কোণে, রক্তিম বর্ণ ধারণ করে সেই প্রায় ডুবুডুবু। তুর্য ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপে কী যেন করছিল। এর মধ্যেই কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, উপরে তুই আমার যে সর্বনাশ করেছিস এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ল, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাত হয়েছে, সর্বনাশে বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আপনার শ্বশুর কোনো এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে ঠিক করেছে। তুর্য থমকালো। কি বললো আরুষ এটা? পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে অন্য কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না, তার বিয়ে? তুর্যের বুকের ভিতরটা মুচড়ে উঠল। সে ভেবেছিল পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এই কথা সে কল্পনা করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাক হয়নি। তালাকহীন একটা মেয়ের বিয়ে ঠিক কিভাবে হলো? তুর্যের চোয়াল শক্ত হলো, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলল,
কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দিবে? থামলো তুর্য, আবার বলল, বউকে তো আমি পেয়েই ছাড়বো। বউ মুক্তির সংগ্রামেও নামবো। বেহায়া যখন হয়েছি বেহার আরও হব। তবুও বউকে ওই রাজাকারের হাত থেকে উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। তোদের যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকালো। দুই পকেটে তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করে রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নাই স্যার। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল, তুই আছিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো। একটু সময় নিয়ে বলল, আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ই খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষ চাপাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের পানে। ক্রোধিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আজ তোর ঘাড় সহ মাথাটাই রাখবো না বেয়াদব। আরুষ আটকে উঠল, ভয়ে সিটিয়ে গেল মুহূর্তে। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবে। এবার যদি ছেলেটা সত্যি সত্যি ক্রোধে ভূতের ন্যায় তার ঘাড় মটকে দেয় তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অন্ধ অক্কা পেতে হবে। আরুষের নিজের উপর নিজের রাগ লাগলো। কে বলেছিল তাকে এমন বেফাঁস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্রে কোনো কালই এই বেফাঁস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচার্যের থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আরুষের ভাবনার মধ্যে সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকট চলে এসেছে, আর একটু হলেই গলাটা টিপে দেবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে। এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাহিরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস মীর জাফরের বংশধর? দাঁড়া বেয়াদব। আরুষকে আর পাইকে সে নিজের যান বাঁচাতে পালিয়েছে। তুর্য ছেলেটার পিছু পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবারও চড়া হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর যে এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করবে, তারপর না হয় সব কিছু খুলে বলবে। একবার পৃথাকে মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলে নিশ্চয় মেয়েটা নিজে থেকেই তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে তার যুদ্ধ বিগ্রহে ঝরাতে হতো না তুর্যের। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্কের ভালো থাকতে বউ পেয়ে যেত, কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনা জল ঢেলে দিল দারুণভাবেই। এখন আর উপায় নেই, যেভাবে হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যে ফ্ল্যাটের দরজা গুলিয়ে শুধুমাত্র মাথায় ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভেতরে আসব? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপর যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরে দেখে নিবে, আগে বউয়ের বিয়ে আটকে নিক। তুর্য চড়া গলে বলল, ভিতরে আসতে হবে না তোকে, গার্লসদের তৈরি থাকতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরই পৃথাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনও এই জনমানবের কাউকেই চিনে না বা কেন এসেছে জানে না। তাকেও এই বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞেস করেনি। যদিও ভেতরে ভেতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবে, কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষে বসেছিল পৃথা। এর মধ্যে সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেদিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিলি না? শাড়িটা সুন্দর ভীষণ, ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে একটু হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড় অবাক হলো। কথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে। মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই রাত বিরাতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে কেন বলছো? সুফিয়া বেগম আমতামতে শুরু করলেন। মেয়েকে সে কিভাবে বলবেন যে তার বাবা হুট করেই তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন? মেয়েকে না বলে কয়ে তালাকহীনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষে বাড়িতে এনে তুলেছেন ইতিমধ্যে। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোর বিয়ে দিতে চাইছেন, বাইরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে।
পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ ঘর অপরিচিত জনমানবের আগমন, কারণ সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানে না। জীবন তার বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করা হলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর। পৃথার পরিবার তার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখন পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার? মাত্র তো 17 বছর হলো মেয়েটার। বান্ধবীদেরও বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারল না বাবার মায়ের এই সিদ্ধান্তকে। প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন, মেয়ের নিকট গিয়ে বললেন, এমন করে না রে মা, তোর বাবা তোর ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। পৃথা গলা বাড়ালো, স্থানকাল পাত্র ভুলে বলল, ভালো কিসের ভালো? হ্যাঁ, একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষের বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য? থামলো পৃথা, ধরা গলায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমার তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে, অথচ আমিই জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যে কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়েছে কেন? বসার কক্ষে মানুষ রয়েছেন, তাদের সম্মুখে আমার মানসম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপর জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠে বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশ শিকদার শীতল দৃষ্টিতে তাকালো মেয়ের পানে, থমথমে কণ্ঠে বলল, ভরসা রাখো আমার উপর, তোমার খারাপ হবে না তেমন কোনো সিদ্ধান্তে আমি কখনই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। থামলেন পলাশ শিকদার, আবার বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিলেন, সেই ভুল সংশোধনের জন্য আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। টুকরে কেঁদে উঠল পৃথা। কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বুঝাও একটু, তুমি বুঝলে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছড়িয়ে নিলেন মেয়েকে, খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালো পৃথার সম্মুখে, তাড়া দিয়ে বলল, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছেন, মেয়েকে তো দেখতেই হবে, আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বুঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যি বাবাকে বুঝাবে তো? সুলতানা বেগম উভয় দিয়ে বললেন, হ্যাঁ বুঝাবো। মায়ের কথায় একটু ভরসা পেল পৃথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে। তবে সাজলো না একটু। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেননি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। খানিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের শিখানো বলে আওড়িয়ে পৃথা নতমস্তকে সকলকে সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসলো সোফায়। তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথা জানার পর থেকে মস্তিষ্কে একটু পরপর তুর্য নামক ব্যক্তিটা হানা দিচ্ছে। তার তো তুর্যের কথা মনে আসার কথা নয়। এই তো কয়টা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে 3জন পৌর নারী এবং 2জন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়া লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এভাবে লুকিয়ে জুড়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা তো সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন একগাল হেসে পৃথাকে শুধালো, তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছে হলো না। এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে। তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল, পৃথা ইসলাম। পাশের আরেক মহিলা হাসলেন, বললেন, ভারী ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতোই মিষ্টি।
মহিলা কথা শেষ করতে না করতেই দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তো ওকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও, বেশ গম্ভীর কণ্ঠে। এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে গেলাম, দেখি কার বুকে কত বড় পাটা আমার বউয়ের বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো, বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের, শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভেতরে। ছেলেটা আশেপাশে একবারও তাকালো পৃথার পানে, সাথে সাথে থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তেই। কালো শাড়িটা কি সুন্দর লাগছে মেয়েটাকে, মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণা, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা, তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো, কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস তার দেওয়ার শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে একটু তুর্য শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটু চেপে বসুন, আমার ছোটোখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুইজন ভরকে গেলেন তুর্যের কথায়। এই ছেলে আবার কে, আর হঠাৎ এসেই কেন এমন সব কথায় নেমে পড়েছে। জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ, একটু সরে বসে বললেন, বসো বাবা। এই পর্যায়ে আর চুপ থাকতে পারল না পলাশ শিকদার, কণ্ঠে ক্রোধ এটা বললেন, এসব কেমন ধরনের অসভ্যতা হ্যাঁ, আর তুমি বা এখানে কেন আসছো। তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে, শার্টের গলার কাছের দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখনই ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থামলো তুর্য, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছো শ্বশুর মশাই? পথে ঘাটে 2-4টি এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকো বেয়াদব ছেলে, আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল, বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুর মশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলেই চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুর মশাই। এই কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমনে এমন অদ্ভুত বাক্য খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি, এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বলো। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে, হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ও, আমার জানা ছিল না তো। থামলো ছেলেটা, চোখ মুখ শক্ত করে আবার বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকহীনা অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার, তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখিনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটাবার জানার প্রয়োজনও করেনি। তাকে কি আদৌ স্বামী কাতারে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো, অপরাধী কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা এতক্ষণ চুপচাপ শুনছিল, সবটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথায় বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমাপ্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এই পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা, অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে, কেউ কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছুই। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন,
তোর জীবনে অনেক কথাই এখনো তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতেই দেইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না, তাই জানাইনি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত তোর জীবনে। সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সব কিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন। ছোটবেলা থেকে তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার আবার তাদের বিয়েও হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যদের বাড়ি এবং আমাদের বাড়ির কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিটে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকার। তুর্যের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপর তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপর বিয়ে। এইটুকু বলে আবার থামলেন পলাশ শিকদার। একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। পাশাপাশি বিয়ে হয় দুরন্ত মা তোর তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজনেই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্কটা আরও মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনেই প্রথম সন্তান ছেলে হয়। এরপর আবারও তারা অধিক আগ্রহের অপেক্ষায় করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের। কিন্তু এবারও দুজনের পুত্র সন্তানের জননী হন। তৃতীয়বারের বেলায় তাহমিনা আবারও পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোল আলো করে তুই এসেছিলি। তাহমিনা তখনই বলে রেখেছিল তোকে তার বড় ছেলের তুর্যের বউ করে নিবে। আমি তখন তোর আর তুর্যের বয়সের পার্থক্যের কথা ভেবে বিষয়টা মানিনি। তারপর আর এ নিয়ে কথাও ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধলো যখন তোর বয়স 10 হলো। তখন তুর্যের 20 বছর। এক তরতাজা খামখেয়ালি যুবক। তার ঠিক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকায় ছোটোখাটো এক নেতা হয়ে উঠেছিল সে। তাহমিনার ভয়ে বাড়ে ছেলের এমন বকে যাওয়াকে মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দিবেন ছেলেকে ঘরমুখ করতে। এছাড়া নাকি আর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসেন তখন। আমিও তুর্যর বকে যাওয়ার স্বভাব এবং তাদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু সে পর্যন্ত তাহমিনা অনুরোধ এবং তোর মায়ের কান্নাকাটিতেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনেই তোর বিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরেই তোর মুখ না দেখেই তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু একটু করে কলঙ্কের লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকে ছাড় দেয়নি মা। অনেকে কথা তুলেছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি। অথচ তুর্যদের থেকে অর্থবিদ্যে কোনো অংশে কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজের তোকে প্রতিপর করা। যে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটা সম্পর্কে জানালো, তারা দিন দিন হ্যায় করতে শুরু করলো তোকে যা বাবা হিসেবে আমি মানতে পারছিলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি। ঘাঁটি গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনলো মনোযোগ দিয়ে। আখিদয় ভরে উঠল মেয়েটার। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতে, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথার যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এই বিষয় কিছু জিজ্ঞেস করেছে তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের সাথে হয়ে তাকে কবুল বলানো হয়েছিল। পৃথাও আর এই বিষয় নিয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একেবারের জন্য এই চিন্তা আসেনি তার মা বাবা তাকে মাত্র 10 বছরের বয়সে বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথার অজান্তে তার জীবনের এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগ হলো, অথচ সে জানতেই পারল না। এরা সবাই মিলে তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটা শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য, যে যার নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর।
অপরাধী কণ্ঠে সে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গিয়েছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পিছনে ঘুরে তাকালো তুর্যের পানে, তাচ্ছিলের হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছে। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না। আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষার স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে, কিছুটা অস্থির কণ্ঠে বলে, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি, তুমি হয়তো ভুলে যাচ্ছ। তোমার আর আমার বিয়ের সময় আমার বয়স ছিল 20 বছর, আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবস্তি করে, ত্যায্য পুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশুকন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো, বুঝলো সে ওই বয়সে তুর্যের তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্যের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারতো না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছর কেন ফিরে এলো না? কেন এতটা বার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরের পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারোর মায়ে আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছুই হয়নি, কিন্তু হতে তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যি ভালোবাসার তার কাছে ফিরে এসেছে, নাকি এর পেছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেললো, ঠান্ডা কণ্ঠে বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয় নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝে এই বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্য কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। মুক্ত হয়ে যান আমার অনিশ্চিত তেতো একটি সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মন নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপর ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই? মাঝখান থেকে একটা নিশিয়াল জোগাড় করে তার কাছে বেচে দিতে চাইলো তার মুরগির বাচ্চার মতো ছোট খাটো বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে। বেকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছড়িয়ে নিল। তাচ্ছিলের হাসি হেসে বলল, তা এই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদে দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার। কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেননি? সেতটুকু বয়সে কি আমার ছিল না? আমি মানছি আমি ভুল করেছি, আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি। আর তারপর এতটুকু বলে থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো তার, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো। আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আলবদর আল শামসুর সাথে ভালো মানুষেরা একসাথে এক ছাদের তলায় থাকে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে, আর আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসও তেড়ে এলো, 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউয়ের কথা স্মরণ ছিল না তোর? তারপর এত বছরও তো বউয়ের কথা স্মরণ আসেনি, এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো। শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের। দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়। প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব। তবুও বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ হয়নি। বিয়ের সময় তোমার বয়স 20 হলেও পৃথা ছিল নাবালিক, এক শিশুকন্যা। আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়েও দিতে হতে পারে। তুর্য বাঁকা হাসলো। পলাশ শিকদার পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাঁচা করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়ের
কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্ত সময় লাগবে না। আর বাকি রইল ঝামেলা পড়ার, তা আমি ঝামেলা পড়লে আপনারও পড়বেন। একটা নাবালিক মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘাঁটি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবুও আমার বোনের তোর সাথে দেব না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগে পৃথা বেশ ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যে পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে তুই যাবি? পৃথা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্য মাত্র 10 বছরের এক নাবালিকার কন্যাকে বিয়ে দিতে পারত? থামল পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যে দিয়েছিলেন। সে তো আমার কপালে ভালো ছিল বলে ওই বয়সে সংসার ঘানে টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছেকেই প্রাধান্য দেই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবে বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এসব কথা বলেছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝালেন উদ্দেশ্য বলে, তুই আমাদের ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তখনই তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল বিয়ে হলেও তখনই ও বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে দেব আমরা। পৃথা কণ্ঠের জোর বাড়ালো, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প সময়, ওই সময়ে বিয়েটা না দিলে তো আর আমার জীবনের এত বড় ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্য বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবন্ধ করলে না? আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এই পর্যায়ে মেয়ের কথা কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যি তো ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছেন, যার জন্য মেয়েটার জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে মলিন হাসলো, চোখ দুটো ভিজে উঠছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য এতক্ষণ চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনা করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দিবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথায় আবার ঘোর কাটলো তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখের পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপর অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বললে তারা তো বোনকে এভাবে চলে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠে বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনাপাত্র পক্ষের পানে, যারা এতক্ষণ খুব নীরবভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠে তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলে চলে গেলেন তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠে বললেন, এসবের মানে কি?
পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথম কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীন মেয়ের বিয়ে দেব। অন্তত আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পৃথার বিয়ের খবরটা ওর নিকট সৌকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমরাই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা, এইটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবার বললেন, হ্যাঁ, আমি আগে বলেছিলাম পৃথার সাথে তুর্যকে তালাকটা গোপনে করিয়ে দিব, পৃথাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিষয়টাই পৃথার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলে কি ওদের গোপন তালাক হয়ে যেত? স্ত্রীর অনুপস্থিতিতে তালাক দেওয়ার বা স্ত্রীর জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপস্থিতিতে স্পষ্টভাবে 3বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে, ঠিক। আমরাও তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল। অন্তত নিজেদের ভুলটা শুধরে দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দিব। 7 বছর আমার মেয়েকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে। বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজে অবশ্যই ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসার নাড়ি ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পেছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিস্ময় পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতো বউটার উপর খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো। বাড়ির কাছাকাছি হওয়ায় এ অফিস চিনত সে আগে থেকে। মেয়েটা কপাল কুচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখপানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুচকালো, সন্দিহান কণ্ঠে বলল, আমাদের না বিয়ে হয়ে গেছে? আইনিভাবে হয়নি এখনো। কিন্তু আইনিভাবে বিয়ের করার বয়স তো আমার হয়নি এখনো। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও বউ, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা উষ্ট্র ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ের 7 বছর আগেই হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ড ভিত্তিতে আমাদের বিয়ের কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটা হয়ে যাক। ধর্ম এবং সমাজ দুটোই মেনেই আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথাও আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সেই কবেই হয়ে গেছে। এখন সারাদিন না করলে কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকে বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক। সম্ভবত উকিল হবেন ইনি। তুর্যকে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন তিনি। হাসি মুখেই বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুর্য হাসল। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই 2টি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাতঘড়ির পানে তাকালো একবার। উকিলকে তাড়া দিয়ে বলল, কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রাখলেন। তুর্য তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙ্গুল তুলে কাগজের দিকে ইশারা করে বলল, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করল তুর্য। অতঃপর পৃথা পানে এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে।
হৃদয়ে ভারী হয়ে উঠল মুহূর্তেই। একবার না জানিয়ে অগোচরে অল্প বয়সে পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকে বিয়েতে সেই পরিবারই নেই। যতই পরিবারের উপর অভিমান করুক মেয়েটা, তবুও তার পরিবার তো। ওই বাবা মাই তাকে জন্ম দিয়েছেন, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনের এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তার বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখন কোনো অনুভূতি উপস্থিত ছিল না। বিয়ের মানেই তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি কোনোভাবে। তার জন্য আজ অনুভূতিটা প্রথম। আর সেই অনুভূতিতে বাবা মা ভাই কেউই পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনো কলম তুলল না, সই করবে কি। তুর্য ভ্রুকুচকে তাকালো মেয়েটার পানে, দেখলো মেয়েটা টলমল চোখ নিয়ে কিছু ভাবছে, আবার মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে, কান খাড়া করে শোনালো কিছু মশার গান। ইস, তার ছোট্ট বউটাকে নিশ্চয়ই মশার কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো, উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও চকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়ে বা কাজ কি হবে? উকিল কৌতূহল অনুভব করলো, আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে দুই হাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুঁচকে বলল, আমার বউকে মশা কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা ভুলে ফ্যালফেল করে তাকিয়ে রইল তুর্যের পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে দুই একটা মশা কামড়াচ্ছে বলে। তুর্যের এই ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচকে করে উঠল তুর্যের চোখ দুটোখানা, গদগদ হয়ে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আকার রসিকার ছাড়া বলদ? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাগবিতণ্ডা জড়িয়ে আমি তো কয়েলের কথা ভুলেই বসেছিলাম। কথাটা শেষ করি তুর্য ফিরে তাকালো উকিলের পানে, ভীষণ আশা নিয়ে শুধালো, আপনার অফিসে কয়েল আছে? উকিল তুর্য হতাশ করে জবাব দিল, না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিছু রাখে না, তার বউকে মশা কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট মশা কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে। তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল, মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলাম না, অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দর করে বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য, ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, এই রাজশাহীর মশাগুলো বেয়াদব, অসভ্য মার্কা, কত বড় সাহস এদের আমার বউকে চুমু খায়, আমার অধিকার ভাগ বসায়। কথাগুলো বলে তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানেই। তুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যকে বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞেস করল না আর। সামনে রাখা কলমটা হাত দিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমলো এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারে গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে হাইওয়ে ধরে সাই সাই করে গন্তব্যের পানে ছুটে চলছে তুর্যদের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে, আর পেছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্য এই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু, এমনি মেয়েটার উপর থেকে কম ধকল আজ যায়নি, তাই নিশ্চুপভাবে সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজেকে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো
হৃদস্পন্দন বাড়ল তরতর করে। হৃদয়ের নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণেই তুর্যের হৃদয় হানা দিল মেয়েটার তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয়ই সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড়ে ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা! তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তেই। নিষিদ্ধ চাওয়ার চনমনে হয়ে গ্রাস করল মন মস্তিষ্ক। তুর্য ঢোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরই মতো হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বউয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোল্ট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণে রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করল না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধ্যানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বউয়ের সুডোল নরম কোমরখানার নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছে থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে উঠা বসা থাকলেও বউয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বউয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্ত থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটুও কাঁপছে। কি এক অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানদের মেরে শুইয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল। হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো বেয়াদব। কাঁপাকাঁপি আর জায়গা পাস না। থামলো তুর্য, গোল গোল চোখে নিজের হাঁটুর দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙ্গুল তোলার জন্য কাঁপাকাঁপি করছিস না তো? এইসব কাঁপাকাঁপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগেনি, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বউয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান উষ্ঠজোড়া ছোঁয়ালো বউয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানা কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ের বেশ উষ্ণ অনুভূতি নিয়ে আরেকটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বউয়ের কপাল কোমল গালে, দুখানায়, নাকের ডগায়, বন্ধ হওয়ার চোখের পাপড়িতে। এরপর এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল উষ্ঠজোড়া। এই উষ্টের স্বাদ কেমন হবে? নিশ্চয় মিষ্টি, উষ্ণময়, অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর উষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম উষ্ঠের পানে। এই তো আর একটু হলেই দুজনের উষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের উষ্ঠে বউয়ের নরম উষ্ঠর ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মেলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকট থেকে বিস্মিত হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তেই মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বউয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আসতে যেত না। বউয়ের ঝাড়ি খেতে খেতে টুপটাপ বউয়ের গালে 2-4টা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে। কিন্তু এই ব্যাটা আরুষের সম্মুখে বউয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু। এক প্রকার মান ইজ্জতের দফা রফা
না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান-ইজ্জত এভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভিতরেই দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তো সইল না তোমার? কথাটা বলি তুর্য নিজের চোখ মুখে লজ্জালু ভাব ফুটিয়ে তুলল। লাজুক সুরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমিয়েছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরে বলল, আমি আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করলো আর বলল, যে দেখো, আমি আমার সিটের সাথেই বসেছিলাম তখন, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে, অর্থাৎ তুমি আমার দিকে এসেছো। আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমিই বলো, কে কার কাছাকাছি গিয়েছে? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্য থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থান কোথায়। ব্যাস, গভীর চিন্তায় ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস, সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধহয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, তুমি তো আমারই, তাই না? পৃথা আর কিছু বলল না, গাড়ির জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথা দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিটে থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মান-ইজ্জত এখন দফা রফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্র এসে থামল চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে পড়ল তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত, বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখে মেয়েটার আন্দাজ করে নিল তুর্যদের অর্থবিত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয় কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুর বাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নিবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা। ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করল না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরুষও এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। একবার, দুইবার, তিনবার না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা না করে পকেট থেকে নিজের মুঠো ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোল। মিনিট দুয়েকের মধ্যে বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুমজড়িত চোখে মুখে একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো, মুখের আদলে অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্য থেকে একটু কম। হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুঁচকাল, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখে থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভিতরে ঢুকবো। ভাইয়ের কথাটা টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখেই নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখে থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশে সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে।
কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভেতরের দিকে। একবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্ত লাগছে, তবুও উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়, মৃদু সুরে ডাকলো, মা, ও মা। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে বলল, মা, ও মা। এই পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটু, বরং বিরক্ত নিয়ে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তুর্যও চোখ ছোট ছোট করে তাকালেন মায়ের পানে। কই এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন, তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথম কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না।